বৌদি প্রত্যেকদিন আমাকে দিয়ে বাজার থেকে বেগুন আনাত, কিন্তু আমার অবাক লাগতো এটা দেখে যে যখন বৌদি বেগুনটা রান্না না করে ঘরে নিয়ে চলে যেত, আর যখন বাইরে বেরোত তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত আর বলতো বেগুনটা অনেক ভালো ছিল। একদিন বৌদির এই রহস্য জানার জন্য আমি নিজের বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। এটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একদিন বৌদি আমাকে হাফ কেজি বেগুন আনতে বলে। আমি যখনই বেগুন কিনে বাড়ি ফিরি তখন বৌদি আমার থেকে সেই বেগুনটা নিয়ে ঘরে চলে যায়। আমি অবাক হয়ে ভাবতে থাকি যে বৌদি কি হলো। ৪৫ মিনিট পার হয়ে গেছিল। তখনই আমার ভাই অফিস থেকে ফিরে আসে এবং তার শরীর খারাপ ছিল। আমি হলে বসেছিলাম, তাড়াতাড়ি উঠে তার কাছে গেলাম। আমি তার জন্য চিন্তিত ছিলাম। সে বলল কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাবে। তারপর সে নিজের ঘরের ভিতরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। ভাই অনেক রেগে যায় এবং অনেকবার দরজা ধাক্কায়, কিন্তু ঘরের ভিতর থেকে বৌদির কোনো আওয়াজ পাওয়া যায় না। ভাই আমার দিকে ফিরে জিজ্ঞেস করে তোমার বৌদি কোথায়, আর দরজা ভিতর থেকে বন্ধ কেন? আমি বলি বৌদি তো ঘরের ভিতরেই আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ভাই তখন জোরে জোরে চিৎকার করতে থাকে যে তাড়াতাড়ি দরজা খোল, কিন্তু তারপরেও বৌদির কোনো উত্তর পাওয়া যায় না। আমি ভাইয়ের হাত ধরে চেয়ারের কাছে নিয়ে গিয়ে বলি তুমি এখানে বসো, আমি দরজা খোলার ব্যবস্থা করেছি। তারপর আমি জোরে দরজায় ধাক্কা দেওয়া শুরু করি, আর সাথে সাথে এটাও বলি বৌদি দরজা খোলো, ভাই আরাম করার জন্য ঘরে যাবে, তার শরীর ভালো নেই। কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। আমিও ভাইদের কাছে এসে বসে পড়ি, সে তো রেগে আগুন হয়ে গেছিল। আমি ভাইকে বলি তুমি আমার ঘরে আরাম করতেই পারো, হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। ভাই বলে যে না, তুমি বরং নিজের ঘরে গিয়ে আরাম করো, কিন্তু আমি ভাইয়ের কাছে বসে থাকি। তখনই ভাইয়ের দরজা খুলে যায়, আর বৌদি খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে বেরিয়ে আসে। ভাই একদম রেগে বৌদিকে বলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তুমি কি জানো না যে আমি আমার দুই বোনের দায়িত্ব তোমার কাঁধে রেখে কাজে যাই? তুমি কি তাহলে রোজ এমন করো? আমি নিজের 15 বছরের কম বয়সী একজন ভীতু মেয়ে ছিলাম। তারপর ভাইয়ের এমন রাগ দেখে আমি আরো ভয় পেয়ে যাই। তারপরেও আমি অনেক সাহস নিয়ে এগিয়ে গিয়ে ভাইকে বলি তুমি কিন্তু অনেকটা বেশি বলে ফেলেছো। বৌদি কখনো আমাদের অবহেলা করে না, সে মায়ের মতন আমাদের দুই বোনেরই খেয়াল রাখে। হয়তো আজ তার শরীরটা ভালো না থাকায় সে শুয়ে পড়েছিল। এই কথা শুনে ভাই আমার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে যায়। বুদির চোখে জল চলে এসেছিল। সে আমাকে বুকে জড়িয়ে নেয়। সে বলে ধন্যবাদ দিদিকা। আমি বলি ধন্যবাদ কিসের জন্য বৌদি, এসব বাদ দাও, চলো রান্নাঘরে একসাথে বেগুনটা রান্না করি। বৌদি এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে গিয়ে বলে ঋতিকা বেগুনটা তো আমি খেয়ে ফেলেছি, তুমি নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে ভাবলাম বৌদি আমাকে মিথ্যে কথা বলছেন যে সে বেগুন খেয়ে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছিলাম যে কাঁচা বেগুন সে ঘরে নিয়ে যাচ্ছে। আমি নিজের ঘরে এসে পড়াশোনা করতে করতে না জানি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় আমার চোখ খুলে আমি আর মনীষা মিলে রান্নাঘরে গিয়ে বৌদির সাথে রান্নাঘরের কাজ করতে থাকি। আজ বৌদিকে দেখে মনে হচ্ছিল যেন সে একটু অস্বস্তিতে আছে। ভাইও রান্নাঘরে চলে আসে। ভাইকে দেখে আগে থেকে অনেক সুস্থ মনে হচ্ছিল। সে বৌদির সাথে ভালো করে কথা বলছিল। আমি আমার মনের ভুল ভেবে সেই সমস্ত কথাগুলোকে খুব একটা পাত্তা দিইনি। পরের দিন সকালে উঠে আমি কলেজের জন্য তৈরি হয়ে ভাইয়ের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ি। সে অফিস যাওয়ার সময় আমাকে কলেজে নিয়ে যেত। আমি আর মনীষা একই কলেজে পড়তাম। তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গিয়েছিল, সেজন্য তার ছুটি ছিল, আর আমার থার্ড ইয়ারের পরীক্ষা বাকি ছিল। কলেজ শেষ করে যখন বাড়ি ফিরি তখন দেখি বৌদি আমার জন্য অপেক্ষা করছে। সে বলে ঋতিকা তাড়াতাড়ি জামা কাপড় বদলে আমার জন্য হাফ কেজি বেগুন এনে দাও। আমি বৌদির কথা মতো হাফ কেজি বেগুন কিনে আনি। বৌদিকে বেগুন দিয়ে তাকে বলি বৌদি আজকে বেগুনের তরকারি বানিয়ে দিলেও। এই কথা শুনে আমার বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। তারপর সে মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যায়। সেই বেগুনটা নিয়ে আমার একটু অস্বস্তি হচ্ছিল, এটা দেখে যে এই কাঁচা বেগুন নিজের ঘরে থেকে নিয়ে যায়। তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি। সন্ধ্যাবেলায় ভাই অফিস থেকে ফিরলে সে মনীষার জন্য খাবার নিয়ে আসতো। ভাইয়ের আওয়াজ শুনে বৌদির ঘরের বাইরে বেরোনোর সময় খুঁড়িয়ে হাঁটছিল। আমি অবাক হয়ে যাই যে কিছুক্ষণ আগে পর্যন্ত তো বৌদির পা একদম ঠিক ছিল, তাহলে সে এখন খুঁড়িয়ে চলছে কেন? আমার সন্দেহ হয় যে সে ভাইকে দেখানোর জন্য কি এমন নাটক করছে। কিন্তু বৌদির দিকে তাকাতে আমি সুস্পষ্টভাবে বুঝতে পারি যে বৌদি কষ্ট পাচ্ছে। আমি বৌদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি তোমার পায়ে কি হয়েছে? সে চুপ হয়ে যায়। ভাইকে দেখে বৌদি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আমিও রান্নাঘরে গিয়ে তাকে সাহায্য করতে শুরু করি। আমি বলি বৌদি বেগুনের কথা ভাবতে ভাবতে আজ আমার অনেক খিদে পেয়েছে। বৌদি আমার দিকে অদ্ভুত ভাবে তাকায়। তারপর বলে ঋতিকা আজ তো বাড়িতে বেগুনের তরকারি হয়েছে। ঋতিকা বলে বেগুন তো আমি খেয়ে নিয়েছি। আমি অবাক হয়ে যাই। এটা শুনে আমি সবকিছু ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে যাই। আমি আমার ছোট বোনকে দেখে চমকে যাই। সে তো ফার্স্ট ইয়ারের বই খুলে বসেছিল। আমি তাকে বলি যখন পড়ার কথা ছিল তখন তো করনি, এখন কি লাভ মনীষার থেকে বইটা পড়ার জন্য? যখনই হাতে নিতে গেলাম তখন সে এক ঝটকায় আমার হাত সরিয়ে দেয় আর রেগে গিয়ে বলে নিজের চরকায় তেল দাও, সবসময় আমার মা হওয়ার চেষ্টা করো না। তুমি শুধুমাত্র আমার থেকে 4 বছরের বলো, আমার সব ব্যাপারে তুমি নাক গলাপ কেন? মনীষা এর আগে কখনো এভাবে আমার সাথে কথা বলেনি। আমি সেই ঘর থেকে বেরিয়ে ভাইয়ের পাশে এসে বসে। ভাই আমাকে প্রায় পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করত, কিন্তু আমার সব ধ্যান বৌদির পায়ের উপর থাকত। সে ভাইয়ের সামনে না আসার জন্য অনেক চেষ্টা করছিল।
আর যতটা সম্ভব না করে চলার চেষ্টা করছিল। ভাই আমাকে চিন্তিত দেখে আমার চিন্তার কারণ জিজ্ঞাসা করে আমি কিছু না ভেবেই বলি যে মনীষা আমার সাথে বাজে ব্যবহার করেছে। বাইরে গিয়ে মনীষাকে ডাকে আর বলে তুমি সবসময় ঘরের মধ্যে কি কখনো কখনো বাইরে এসে আমার কাছে তো বুঝতে পারো। ভাইয়ের কথা শেষ হতে না হতেই মনীষা কাঁদতে শুরু করে দেয় আর বলে মা বাবা তো নিজেরা চলে গেছে আর আমাকে নরক যন্ত্রণা সহিও। খুঁড়িয়ে বের হয়। সে রান্নাঘরে চলে যায়। মনীষা খুঁড়িয়ে ঘর থেকে বের হয়। তাকে দেখে আমার ভয় লাগে আর আমি তাকে ধরে ঘরে নিয়ে আসি। তারপর জিজ্ঞাসা করি বল কি জানতে পেরেছো? তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তখন মনীষা বলে ঋতিকা আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম বৌদি লুকিয়ে বাড়ির বাইরে যায়, যে জানালা দিয়ে যায় সে একটু অন্যরকম। সেখান থেকে বেরোনোর সময় পেটে চোট লাগে, সেজন্য বৌদি খুঁড়িয়ে চলে। আমিও সেই জানালা দিয়ে বৌদির পিছনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই চোটের জন্য আমি আর এগোতে পারি না। আমি মনীষাকে দিব্যি দিয়ে যাতে সেসব কথা ভাইকে না বলে, সে বলে আমি কি পাগল যে ভাইয়ের সংসার নকরার জন্য রেখে গেছে। এদিকে ভাই বলে ঘরে বসবে না, আর বৌদি বলে ঘরের কাজে সাহায্য করতে। আর আমার বোন আমার বন্ধু আমার শত্রু হয়ে গেছে। ভাই মনীষার অবস্থা দেখে হয়রান হয়ে যায়। তারপর উঠে গিয়ে মনীষাকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বোলাতে শুরু করে আর বলে মনীষা তুমি তো জানো তোমাকে কখনো আমি আমার বোনের মতো দেখি না, বরং তোমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, তাহলে তুমি এই ধরনের কথা কেন বলছো? তারপর সে নিজের চোখের জল মুছে নেয় আর আমাদের থেকে ক্ষমা চায়। তারপর নিজের ঘরে চলে যায়। তারপর ভাই বৌদিকে ডেকে জিজ্ঞেস করে আজকালের মধ্যে বাড়িতে কিছু ঘটেছে। এটা শুনে বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভয় পেয়েছে। তখন বৌদি বলে হ্যাঁ মনীষা সবসময় নিজের ঘরে থাকে, সেই জন্য কালকে আমি তাকে বলেছিলাম একটু বাড়ির কাজে আমাকে সাহায্য করতে, হয়তো এই কথাটা খারাপ লাগে, কিন্তু কেন জানি না আমার মনে হয় বৌদি কিছু একটা আমাদের থেকে গোপন করছে, কিছু না কিছু গন্ডগোল তো ছিলই। পরের দিন ভাই আমাদের বাড়ির জন্য টিভি নিয়ে আসে, ভালো ভালো বই আর উপন্যাস মনীষার হাতে তুলে দিয়ে বলে আজকের পর থেকে তুমি আর বড় হবে না। বৌদির হাতে লুডো দিয়ে বলে তুমি আর ঋতিকা মাঝে মধ্যে লুডো খেলা। বৌদি এসে নিজের ঘরে চলে যায় আর আমিও নিজের ঘরে চলে যাই। মনীষা বলে আমি তো সারাদিন সিনেমা দেখি আর তুমি বই পড়বে। আমারও লোভ হচ্ছিল, কারণ ভাই মনীষার জন্য ছোটদের দেখার অনেক মুভি নিয়ে এসেছিল। আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়তাম। আমি পড়েছিলাম সেই সময় বৌদিকে নিজের ঘর থেকে বেরোতে দেখি সে ধীর পায়ে ছাদের দিকে চলে গেল। এই সময় ছাদে বৌদি কেন যাচ্ছে এটা দেখে আমার চিন্তা হয়। আমি পড়াশোনা বন্ধ করে বাইরের দিকে দেখতে থাকি। প্রায় 1.5 ঘন্টা পর বৌদি নিচে নেমে আসে আর নিজের ঘরে চলে যায়। এসব আসলে কি হচ্ছিল? এটা কি আমার মন পড়াশোনায় বসতই না? আমি কলেজ থেকে ফেরার পর বৌদি আমার হাতে পয়সা ধরিয়ে দিয়ে বলে বেগুন কিনে আনুন। আমি জামা কাপড় বদলানোর জন্য ঘরে যেতেই চমকে যায় যে মনীষা সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি বই পড়ছিল। আমাকে দেখে সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বইটা ফেলে দিয়ে ঘরের বাইরে চলে যায়। আমি ভাবলাম আগে বৌদিকে বেগুনটা এনে দিয়ে মনীষার ব্যাপারটা পরে দেখব। আমি বেগুন এনে দিব দিয়ে আমার হাত থেকে বেগুনটা নিয়ে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় এবং ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এইসব কিছুকে খুব একটা পাত্তা না দিয়ে আমি মনীষা ব্যাপারটা দেখতে ঘরের ভিতর চলে যাই। তখন মনীষা বলে ঋতিকা তুমি রোজ রোজ বৌদিকে বেগুন এনে দিও না। আমি অবাক হয়ে যাই আর ভাবি সেরকম কথা কেন বলছে। আমি জিজ্ঞেস করি কেন, কি হয়েছে? মনীষা উঠে এসে আমার কানে এমন কিছু কথা বলে যেগুলো শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। আমি মনীষার কথায় অবিশ্বাস করতে পারতাম না, কারণ সে সব সময় ঘরে থাকতো। বৌদির ব্যাপারে সে আমার থেকে বেশি জানবে। আমি মনীষাকে দিব্যি দিয়ে বারণ করে দিই যে সে যেন আর কখনো এই সমস্ত কথা না বলে। আমি নিজে সব কিছুর ব্যাপারে সমাধান করব। সব সত্য সামনে আসার পর তুমি কথা বলবে। এই ব্যাপারে আমি পড়তে বসি আর মনীষা ছাদে চলে যায়। আমার একদম পড়তে ভালো লাগছিল না। আমি আর মনীষা বৌদির জন্য চিন্তায় ছিলাম, এরা দুজনেই অদ্ভুত অদ্ভুত কাজ করছিল। আমি এসব চিন্তা ভাবনা করছিলাম। তখন বৌদি নিজের ঘর থেকে খুঁড়িয়ে বের হলো। আমার কিছু গন্ডগোল আছে বলে মনে হয়। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি জিজ্ঞাসা করি বৌদি বেগুন কোথায়? বৌদি বলে আমি তো বেগুন খেয়ে নিয়েছি, অনেক সুস্বাদু বেগুন ছিল। আমি চুপ হয়ে যাই। বৌদি খুঁড়িয়ে নিজের কাজ করতে লাগলো। তারপর হঠাৎ বৌদি জিজ্ঞাসা করেন মনীষা কোথায়? আমি বলি সে ছাদে গেছে। এই কথা শুনে তো বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। সে খুঁড়িয়ে ছাদে চলে গেল। আমি নিজে বই পড়তে শুরু করি। ভাবি এরা পাগল হয়ে গেছে আর আমাকে পাগল করে দেবে, কিন্তু কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসছিল না। বৌদির ছাদে যাওয়ার অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল। আমিও তাদের পিছন ছাদে যাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি খুব ভালোভাবে বৌদির কথা শুনতে পাচ্ছিলাম। সে মনীষাকে খুব বাজেভাবে বকছিল। মনীষা কান্নার আওয়াজও শোনা যাচ্ছিল। নিজের বোনের জন্য আমার খুব দুঃখ লাগছিল। আমি যখনই ছাদে পৌঁছাই বৌদি আমাকে দেখে ভয় পেয়ে যায়। সে মনীষাকে বুকে জড়িয়ে খুব ভালোভাবে বলে লুডো খেলবে না। বৌদির সাথে মনীষা নিজের চোখের জল মুছে জোর করে হাসার চেষ্টা করছিল। আমি তাদের দুজনকে এভাবে দেখে অবাক হয়ে যাই। আমি মনীষার হাত ধরে তাকে টেনে নিয়ে নিচে চলে আসি। ঘরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করি বৌদি তোমাকে কেন বলছিল? মনীষা ঘাবড়ে গিয়ে বলে যে না বৌদি আমাকে কেন বলবে, সে তো আমাকে অনেক ভালোবাসে। আমি চুপ করে যাই। আমি বলি মনীষা আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। আমি বৌদি রহস্য জানতে চাই। সেদিন তুমি আমাকে যে কথাগুলো বললেন সেগুলো শুধু তোমার মনের ভুল,
কিন্তু আমি চাই তুমি আমাকে প্রমাণ দেখাও। কালকে যখন আমি বৌদিকে বেগুন কিনে এনে দেব তুমি চুপ করে বৌদির ঘরে লুকিয়ে থাকবে আর দেখবে বৌদি কি করে বেগুন খায় আর সে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের বাইরে বের হয়। আমার কথা শুনে মনীষা বলে, রিতিকা আমি তোমাকে সাহায্য করব। পরের দিন যখন কলেজ থেকে বাড়ি ফিরি তখন দেখি বৌদি আমার জন্য অপেক্ষা করছে। সে বলে, দিদিকা তাড়াতাড়ি আমার জন্য বেগুন এনে দাও। আমি মুখ ধুয়ে ঘরে চলে যাই আর মনীষাকে সব বুঝিয়ে দিই। যখনই আমি বৌদিকে ডাকবো তখনই তুমি তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বে। আমি বৌদিকে ডেকে বললাম, এখন বেগুনের দাম আগের থেকে বেড়ে গেছে, আমাকে আরো কিছু টাকা দাও। বৌদি হাসে বলে, হ্যাঁ আমি এখনই দিচ্ছি। ব্যাস এইটুকু সময়ের মধ্যে মনীষা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আমি বেগুন আনার পর বৌদি খুশি হয়ে আমার কাছ থেকে বেগুন নিয়ে নিজের ঘরে চলে যায়। আমি হোল ঘরে গিয়ে বিড়ালের মতো পাক খাচ্ছিলাম। 45 মিনিট পর বৌদির ঘরের দরজাষ্ট করব। আমি মনীষার হাতে একটা বই দিয়ে বলি যে তুমি এটা পড়। আমি তার মাথা থেকে এই কথাগুলো সরাতে চাইছিলাম, কিন্তু নিজেই চিন্তায় ছিলাম যে বৌদির ব্যাপারে ভাইকে বলবো না কি বলবো না। বৌদি তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো, কিন্তু সে ভাইয়ের সাথে অন্যায় করছিল। এইসব ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। না জানি কতক্ষণ পর্যন্ত আমি এসব চিন্তা করেছি। আমার ঘুম ভেঙে যায় ভাইয়ের চিৎকারের আওয়াজে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দৌড়ে দৌড়ে হোল ঘরে আসি আর বৌদি মনীষাকে দেখতে পাই। আমার মনে হয় হয়তো মনীষা বৌদির ব্যাপারে ভাইকে সব বলে দিয়েছে, সেই জন্যই তো ভাই বৌদির উপর রাগ দেখাচ্ছে। আমাকে দেখে ভাই বলে, রিতিকা আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু তুমি এটাও সামলাতে পারলেন না। ভাই মনীষার দিকে ইশারা করছিল। আমি তাড়াতাড়ি সামনে এসে বলি, ভাই কি হয়েছে? ভাইয়ের চোখে জল ছিল। সে বলে, তুমি শুধু মনীষাকে এটা জিজ্ঞাসা করে বলো যে ছাদে কি ছিল, যার সাথেও দেখা করতে গিয়েছিল। আমি এই কথাগুলো শুনে তো কেঁপে উঠি। আমি কাঁপা কাঁপা গলায় বলি, না ভাই, আমাদের মনীষা এরকম করতেই পারে না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বৌদি এগিয়ে এসে বলে, রিপন তুমি এত রাগ করো না, সে ছোট মানুষ। ভাই বৌদিকে বলে, আমি বিয়ের পরের দিনই তোমাকে বলে দিয়েছিলাম যে এরা আমার বোন নয়, আমি এদের নিজের মেয়ের মতো দেখি, তোমাকে এদের মা হয়ে উঠতে হবে। তুমি তাদের এই শিক্ষা দিয়েছো। আমি মনীষাকে নিজের সাথে ঘরে নিয়ে আসি। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি সব সত্যি কথা আমাকে এখনই বলো, আসল ঘটনা কি? সে বলে, বৌদি চাই যে আমরা বাড়ি ছেড়ে চলে যাই, সেজন্য এসব করে ভাইয়ের চোখে আমাদের খারাপ করতে চাইছে। মনীষার কথা তো আমাকে ভিতর থেকে নাড়া দিয়ে ওঠে। আমি তাকে বলি, চিন্তা করো না, আমাদের জন্য যে গর্ত খুঁজছে সে নিজেই একদিন সেই গর্তের মধ্যে পড়ে যাবে। পরের দিন যখন আমি ভাইয়ের সাথে কলেজ যাচ্ছিলাম তখন সে ভীষণ চুপচাপ ছিল, তার চোখ ফুলে গিয়েছিল। আমি ভাইকে বলি, তুমি হাফ ছুটি নিয়ে অফিস থেকে আমাকে কলেজ থেকে নিতে আসবে। আমি একটা সত্যি তোমার সামনে আনতে চাই। ভাই কিছু না বলে চলে যায়, কিন্তু সে আমাকে নিতে আসে। আমি তাকে বলি যে তুমি বাড়ির বাইরে থাকবে, যখন আমি তোমাকে ইশারা করব তখন তুমি ভিতরে আসবে। আমি যখনই বাড়ি যাই বৌদি আমাকে বেগুন আনার কথা বলে। যখন আমি বেগুন আনার জন্য বাড়ির বাইরে যাই তখন ভাই বলে, কোথায় যাচ্ছ? আমি বলি, শুধু দেখতে থাকো, আজকে সব সত্যি তোমার সামনে চলে আসবে। আমি বেগুন কিনে আনলে বৌদি আমার হাত থেকে বেগুনে এবং নিজের ঘরে চলে যায়। আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে ভাইকে ডেকে আনি। আমি ভাইকে বলি, তুমি তোমার ঘরের দরজা ভাঙ। যখন আমরা ঘরে ঢুকি তখন সেখানে বৌদি ছিলই না, তার ঘরের গোপন জানালা খোলা ছিল। ভাই সেই জানলায় উকি দিলে সেখানে বৌদিকে দেখতে পায়। সে তাড়াহুড়ো করে কোথাও একটা যাচ্ছিল। ভাইও তাড়াতাড়ি করে সেই জানালা দিয়ে লাফ মারে, আর আমি আর মনীষা কোনো রকমে সেই জানালা দিয়ে বের হয়ে আমরা তিনজন মিলে বৌদিরা কিছু করতে থাকি। এরপর আমরা একটা শুনশান জায়গায় এসে পৌঁছাই। সেই জায়গায় জাদুকর কাজ চলতে চলতে বৌদি হঠাৎ পিছনে ফিরে তাকালে আমাদের তিনজনকে দেখতে পেয়ে যায়। আমাদের তিনজনকে দেখে বৌদির মুখের রং ফিকে হয়ে যায়। ভাই বৌদির হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। ভাইয়েরা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ভাই বলে, আজ আমি নিজের চোখে সব দেখে নিয়েছি, মিথ্যে বলার চেষ্টাও করবে না, সত্যি কথা বলে দাও। বৌদি কাঁদতে কাঁদতে বলে, রিপন ভগবান সাক্ষী, আমি সবসময় তোমার বোনদের নিজের সন্তান ভেবেছি, কিন্তু তুমি বোনদের কথায় আমার উপর সন্দেহ করো যে আমি তাদের খেয়াল রাখি না। তুমি সবসময় তাদের জন্য আমাকে বকাবকি করে। আমার একটা মনের ভুল হতো যে তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না, এমন মনে হতো যে তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, সেজন্য আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথা আমি আমার বৌদিকে বলতে সে বলে, একটা পীর বাবা আছে যে খুব ভালো জাদু করে, যার ফলে স্বামী হাতের মুঠোয় চলে আসবে, সেই জন্য আমি তোমাদের লুকিয়ে সেখানে যেতাম। বাবা বলেছিল পুরো 40 দিন হাফ কেজি বেগুন তাকে এনে দিতে হবে, আর এইসব করা 25 দিন হয়ে গেছে তোমাদের চলে যাওয়ার পর আমি এসব করতাম। সেই জন্য আমি ঠিক করে মনীষার খেয়াল রাখতে পারতাম না। মনীষা পাড়ার বখাটে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। মনীষার উপর আমার সন্দেহ হয়, সেই জন্য মাঝ রাতে উঠে আমি ছাদে যাই। তখন আমি রিপনের চিঠি পাই, যেখানে মনীষা অনেক প্রশংসা লেখা ছিল। সেই চিঠি আমি মনীষাকে দেখিয়ে বলি যে তোমার এইসব কার্যকলাপ আমি তোমার ভাইকে বলে দেব, তুমি এগুলো আর করো না। তখন মনীষা আমাকে নিজের শত্রু ভাবতে শুরু করে। আমি ঠিক করেছিলাম যে সপ্তাহ 4 কাজ করার পর আমি মনীষা ব্যাপারটা দেখব, কিন্তু আমার কাজ পূর্ণ হওয়ার আগেই তোমরা সবটা জেনে গেলে আমি লজ্জিত যে আমি মনীষার খেয়াল ঠিক করে রাখতে পারিনি। আমি মনীষার পাশে দাঁড়িয়েছিলাম আর সে মাথা নিচু করেছিল। ভাই এগিয়ে গিয়ে মনীষার মাথায় হাত রেখে বলে, যদি রিপন ভালো ছেলে হতো তবে আমি নিজে তার সাথে তোমায় দিয়ে দিতাম, কিন্তু সে ভালো মানুষ নয়। মনীষা বলে, ভাই আমি আবেগের বশে ভুল কাজ করে ফেলেছি, না হলে রিপনের উপর আমার কোনো আগ্রহী ছিল না। ভাই হেসে দেয়, তারপর সে আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দেয়। হয়তো এবার বৌদির সাথে কোনো বোঝাপড়া করবে।
সে কখনো আমাদের সামনে বৌদিকে বকাবকি করতো না। আমি ভাইকে বলি, ভাই বৌদিকে কিছু বলবে না, সে আমাদের মায়ের মতো। এই কথা শুনে বৌদি আমাদের দুই বোনকে বুকে জড়িয়ে নেয়। আবারও একবার সুখ শান্তি আমাদের ঘরে বিরাজমান হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকেই পর্যন্ত এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।